বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভা, খড়গপুরে দিলীপ ঘোষের সভা। বারবার বিরোধীদের কর্মসূচি টার্গেট করছে তৃণমূল। বাদ পড়ছে না সিপিএম এর সভাও। সিপিএম এর জনসংযোগ কর্মসূচিতেও তৃণমূলকে ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছে। কিভাবে ব্যাখ্যা করবে? এটা তো তৃণমূল প্রথম দিন থেকেই করে আসছে এবং এটা একটা অত্যন্ত কুরাজনীতি যা এটা বাংলায় আমদানি করেছে। একটা রাজনৈতিক দল মিটিং করবে, মিছিল করবে, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। এমনকি ভোটের দিন আপনারা দেখেছেন ক্যান্ডিডেট যারা প্রার্থী তারা নিজের ভোট কেন্দ্রে যাবে, সেখানে পাড়ার কতগুলো তৃণমূলের গুন্ডাকে, তৃণমূলের কতগুলো ছেঁচড়াকে সাধারণ মানুষ সাজিয়ে পাঠিয়ে দেয় যে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি, আমরা সাধারণ মানুষ। সব করা তৃণমূলের পোষা কুকুর যে কটা আছে, আমি একদম এই ভাষায় বলছি, সব কটা তৃণমূলের পোষা কুকুরকে সাধারণ মানুষ সেজে পাঠিয়ে দেবে। আপনারা দেখেছেন যে ভোটের সময় মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের সঙ্গে, বর্ণগড়ে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর সঙ্গে এই এক ঘটনা ঘটেছিল। কোনো দল মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, কোনো একটা জায়গায় গিয়ে তার কর্মীদের সঙ্গে দেখা করতে পারবে না। এরা কি বাড়াবাড়ি শুরু করেছে। এরপর যদি সমস্ত সাধারণ মানুষ মিলে, যার যেখানে যা অভাব অভিযোগ, যদি তৃণমূলের একটা মিটিং মিছিলের মধ্যে ঢুকে গিয়ে, বা সাধারণ মানুষ এরকমভাবে, সত্যিকারের সাধারণ মানুষ, আমাদের সাজানো সাধারণ মানুষ নয়, তারা যদি বিক্ষোভ দেখাতে শুরু করে, এই যে কদিন আগে আপনারা দেখেছেন বাঘাযতীনে আমাদের এসএফআই ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা, এসএফআই ডিওয়াইএফআই, তারা একটা মিছিল করছিল। ওখানকার তৃণমূলের কাউন্সিলর ওই ওয়ার্ডের, যে টাকা খেয়েছে বলে কদিন আগে একটা গোটা বিল্ডিং ভেঙে পড়েছিল ওখানে, সেই মিতালি না কি নাম, গাড়ি নিয়ে যাচ্ছিল ওখান থেকে, গাড়ি থেকে নেমে আমাদের ছেলেমেয়েদের ওপর আক্রমণ করেছে, সেটাকেও সাধারণ মানুষের বিক্ষোভ বলে চালাচ্ছে। সুতরাং এদের এই খ্যাচরামি যে পশ্চিমবাংলায় আমদানি করেছে, এটাকে সত্যি বরদাস্ত করা যায় না। এটাকে যদি ওরা বন্ধ না করে, তাহলে এরপরে কিন্তু রিটালিয়েশন যখন পাল্টা হবে, তখন সেটা তৃণমূলের, তখন কী হবে, কেউই আর ঠিক করে রাজনীতি করতে পারবে না। সুতরাং এইগুলো পশ্চিমবাংলায় বন্ধ হওয়া দরকার। দিলীপ ঘোষ আর শতরূপ ঘোষের কথার মিল পাওয়া যাচ্ছে। আপনি বলছেন পোষা কুকুর, দিলীপ ঘোষ বলছেন 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করছে। এখন দিলীপ ঘোষ যদি বলেন যে সূর্য পূর্ব দিকে উঠেছে, তা আমি কি বলবো পশ্চিম দিকে উঠেছে? দেখুন, প্রশ্নটা এখানে দিলীপ ঘোষের সঙ্গে মিল অমিলের প্রশ্ন না। দিলীপ ঘোষের পার্টি যে রাজ্যে সরকার চালায়, ত্রিপুরাতে, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি ত্রিপুরাতে বিরাট পরিচিত কেউ নই, খুব বিখ্যাত কেউ নই, ওখানকার মানুষও বাঙালি হওয়ার সুবাদে হয়তো কেউ নাম জানেন, একটু আধটু চেনেন। এই গত আমাদের বিধানসভা ভোটে ত্রিপুরায় মিটিং করতে গেছি, দুদিনে 6টা সভা করেছি। 6টা সভার মধ্যে 4টে সভায় বিজেপির লোকেরা এসে ঝামেলা করেছে। সভা একই জিনিস, সভা হচ্ছে, মঞ্চে বলছি, একদল লোক ঢুকে এসে এখানে সিপিএম এই করেছে, হ্যান করেছে, সিপিএমকে করতে দেবো না, সে নাকি সাধারণ মানুষের বিক্ষোভ। সুতরাং আমি বলছি যে এটা সামগ্রিকভাবে এটা পলিটিক্যাল প্র্যাকটিসের প্রশ্ন, যে আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনার অন্য দলকে পছন্দ নয়, তা বলে সেই দল যখন তার কর্মসূচি করছে, আপনি একমত হতে পারেন, একমত না হতে পারেন, কিন্তু সেইখানে আপনার 10টা কর্মীকে, সমর্থককে আপনি সাধারণ মানুষ সাজিয়ে পাঠিয়ে দিয়ে, আমি একটা সভা করছি, আপনি তার পাল্টা সেখানে 10টা সভা করুন। আমি যদি কোনো সভায় কোনো ভুল কথা বলে থাকি, আপনি সেখানে পাল্টা 5টা সভা করে আমাকে 5 গুণ বেশি আমার ভুল ধরিয়ে দিন। সেইটা একটা জিনিস। কিন্তু একটা দল যখন মিটিং করছে, সেখানে কিছু লোককে ঢুকিয়ে দিয়ে সাধারণ মানুষ বলে তার মিটিংটাকে, তার মিছিলটাকে আটকে দেওয়া, এইটা কি বরদাস্ত করা যায় নাকি কখনো? অধীর চৌধুরী, একটা আপনারা চিন্তা করতে পারেন, ভোট হচ্ছে, একটা ভোট কেন্দ্রে একজন প্রার্থী ঢুকবে না, সেখানে গিয়ে জিজ্ঞেস করছে আপনাকে এতদিন দেখিনি কেন? আরে ভাই, এতদিন এখানে তোর এমএলএ ছিল, তোর কাউন্সিলর ছিল, তোর পঞ্চায়েত মেম্বার ছিল, সে তাকে দেখিনি কেন তাকে জিজ্ঞেস করবে না? অন্য দলের যে প্রার্থী হয়েছে, সে সেখানে দায়িত্ব পেলে সেখানে সে মানুষের জন্য কাজ করবে বলে সে প্রার্থী হয়েছে। সে জিততে পারল না ভোটে, ভোট কেন্দ্রে তাকে জিজ্ঞেস করছে যে আপনি কে, করতে গিয়ে এসছেন, সেও নাকি সাধারণ মানুষ। তৃণমূলের ক্যাম্প অফিস থেকে উঠে এসে এই সমস্ত হুজ্জুতি করে বলে আমরা সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছি। এই ছেঁচড়ামি কি বরদাস্ত করা যায় নাকি? এটা অধীর চৌধুরীকে খুনের সুপারি দেওয়া হয়েছে। খুনের সুপারি পেয়েছেন জেলের কয়েদি। কে দিয়েছেন? প্রাক্তন এসপির বিরুদ্ধে অভিযোগ। এটাকে তদন্ত করে দেখা দরকার। অধীর চৌধুরী আমাদের দেশের মন্ত্রী ছিলেন, আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। যদি এরকম কোনো তথ্য এসে থাকে, কি এরকম যদি কোনো অভিযোগ উঠে থাকে, অত্যন্ত আশঙ্কাজনক বিষয়, এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এবং এটা অধীর চৌধুরী বলে আমি বলছি না। একই ঘটনা যদি কালকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনা যায়, যদি কালকে এটা দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা সম্পর্কে শোনা যায়, একই কথা আমরা বলবো। এটা যদি হয়ে থাকে তাহলে অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। একে কোনোভাবে কোনো রাজনৈতিক কারণে বরদাস্ত করা যায় না, বা এটাকে আশা করছি সরকার এটাকে প্রশ্রয় দেবে না। তাদের রাজধর্ম তারা এখানে পালন করবে। এই 26-এর নির্বাচন এগিয়ে আসছে, আমরা নির্বাচনমুখী রাজ্যে। কালকে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে অধিনায়ক অভিষেক এই পতাকা ছিল, আজকে তার পাশে সর্বাধিনায়িকা মমতা, এই পতাকা লেগে গেছে। আপনার মনে থাকবে, আমরা তখন খুব ছোট, একটা সিনেমা ছিল আন্দাজ আপনা আপনা, ওখানে সলমান খানের একটা ডায়লগ ছিল, কোনো মানুষকে গালাগাল দেওয়ার থাকলে প্রথমেই বলে দিত আপ তো পুরুষই নেই হো। তারপরে সে যখন রেগে মেগে তাকাতো, তখন ওর পজ নিয়ে বলতো আপ তো মহাপুরুষ হো, মহাপুরুষ। ও বেসিক্যালি আপ তো পুরুষই নেই হওয়াটা প্রথমে বলতো তাকে গালাগাল দেওয়ার জন্য, আর পরে মহাপুরুষটা বলতো তাকে ব্যালেন্স করার জন্য, সামলানোর জন্য। সেরকম এরা করেছে তৃণমূলের এই ছেলেরা।
প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছে যে আপনি তো অধিনায়ক নন আর আমাদের দলের, আপনি এখন রিটায়ার করে গেছেন, এখন আমাদের নতুন ক্যাপ্টেন পেয়ে গেছি, আপনি অধিনায়ক নন। তারপরে সেই মমতা ব্যানার্জি ডেকে মেকে ডাকিয়েছে, তখন সলমান খানের স্টাইলে বলেছে আপনি অধিনায়ক নন, আপনি সর্বাধিনায়িকা, ওই আপ তো মহাপুরুষ ওরকম আপনি সর্বাধিনায়িকা। প্রথম কথাটা হচ্ছে মনের কথা, আর পরের কথাটা হচ্ছে সামলানো, রাগ সামলানো, ব্যালেন্স করা। এগুলো সলমান খানের সিনেমা থেকে শিখেছে এগুলো ওরা। মালদাতে রোগী চুরি হয়ে যাচ্ছে, সরকারি হাসপাতাল থেকে রেফার হওয়া রোগী আরেকটা সরকারি হাসপাতালে যাবে, মাঝখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে নিয়ে চলে যাচ্ছে বেসরকারি নার্সিংহোমে এবং সেখান থেকে মোটা টাকা কমিশন। একবার নয়, বারবার হচ্ছে এরকম। দেখুন এটা নিয়ে তো সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট নার্সিংহোমের সাথে অ্যাম্বুলেন্স মালিকদের একটা অসাধু চক্র, একটা দুষ্ট চক্র চলছে, যার ফলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা এর ফলে প্রতারিত হচ্ছেন, তারা একটা ঝঞ্ঝাটে পড়ছেন। এবং একটা সরকারি হাসপাতাল থেকে আর একটা সরকারি হাসপাতাল, সেখান থেকে আর একটা সরকারি হাসপাতালে এই রেফার করা সিস্টেমটা যত বেশি চলবে, তত এই ধরনের ব্যবসারও সুবিধা হবে। আর সাধারণ মানুষও ওই একটা সরকারি হাসপাতাল থেকে আর এক সরকারি হাসপাতালে ঘুরতে ঘুরতে সে যখন কোথাওই আশ্রয় পাবে না, মাঝখান থেকে তার শরীরের অবস্থা খারাপ হচ্ছে, তার আরও ক্রাইসিস তৈরি হচ্ছে, তখন এই একটা অ্যাম্বুলেন্সের লোক তাকে নিয়ে চলে গেল নার্সিংহোমে, ঢুকিয়ে দিয়ে বললো শুনুন এখন হাসপাতালে পাওয়া যাবে না, এখানে চলে এসেছে, এখানে ভর্তি হয়ে যান। তখন সেই দুর্বল মুহূর্তে সেই মানুষের কাছেও একটা কম্পালশন তৈরি হবে যে তাহলে কিছু করার নেই, আমি সত্যি ভর্তিটা করিয়ে দিই। অতএব সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের সুবিধা হয় তাদের কাজগুলো করতে। এবং আমাদের এখানে আশঙ্কা যে সরকারি হাসপাতালেরও একটা অংশ এর সঙ্গে যুক্ত কিনা, যারা কিনা একটা থেকে আর একটা রেফার করে পাঠাচ্ছে খালি এই কারণেই যাতে কিনা মাঝখান থেকে রুগীকে প্রাইভেটে ঢোকানো যায়। সুতরাং এখানে কার সঙ্গে কার যোগাযোগে এই ঘটনাগুলো ঘটছে সেটাকে তদন্ত করে ধরতে হবে। কিন্তু ধরবেটা কে বলুন? যার করার কথা তদন্ত, গ্রেপ্তারি, তারাই তো এই পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করছে এবং এখান থেকে তারাই তো পয়সা খাচ্ছে। সুতরাং এটা তো কোনো একজন দুজন মানে সাধারণ চোরছাচরের কাজ নয় যে তাদেরকে ধরা হবে, এই তো সরকারি দুর্নীতি এগুলো, তাই এর কোনো বিহিত হচ্ছে না। গোডাউনের পর গোডাউন জাল সারে ভরে গিয়েছে, চাষিরা সেই সার ব্যবহার করছেন এবং বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জলপাইগুড়ি, মালদা সব জায়গায় চাষিদের মাথায় হাত, তার কারণ জাল সার ছড়িয়ে গেছে। কৃষি দপ্তরে অভিযোগ করে কোনো লাভ হয় না। কোন জিনিসটা আমাদের রাজ্যে এখন জাল নয় বলুন তো? জাল ওষুধ, জাল সার, জাল ডাক্তার, জাল ভ্যাকসিন, মুখ্যমন্ত্রীর জাল পিএইচডি, মুখ্যমন্ত্রীর জাল অক্সফোর্ডে যাওয়ার গল্প, মুখ্যমন্ত্রীটাই একখানা জাল, সরকারটাই জাল। কোন জিনিসটা আমাদের রাজ্যে এখন আসল আছে বলুন তো? ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো একটা কৌতুক সোনারা ক্যাসেটে একটা ছিল, যে তাকে জিজ্ঞেস করছে যে তোমরা এই অবস্থার মধ্যে এত জাল কিছুর মধ্যে না মরে বেঁচে আছো কি করে? বলছে মরার উপায় নেই বলে, বিষ খেয়ে যে মরবো, বিষটাও জাল। সেগুলো একটা সময় এগুলো কমেডি করতেন ভানু বন্দ্যোপাধ্যায়রা, মমতা বন্দ্যোপাধ্যায়রা সেই কমেডিটাকে বাস্তব করেছেন। শুভেন্দু অধিকারী এরা হিসেব দিয়েছিলেন, প্রথমে বলেছিলেন আমরা 215টা আসন পাবো, তারপরে বলেছেন 180টা, এখন সেটা কমে দাঁড়িয়েছে 150। সন্তোষজনকভাবে জিততে পারলেই শুভেন্দু অধিকারী খুশি। আপনারা এই টার্গেটগুলোকে কিভাবে দেখছেন? আপনারা ভালোভাবে দেখছি, ভগবান ওনারা ভালো করুন। ওনার আস্তে আস্তে বুদ্ধি ফিরছে। মানে একদিকে বিজেপি, যেহেতু ওনার মাথার বুদ্ধিটা একটু বাড়ছে, সেহেতু বিজেপি, উনি বুঝতে পারছেন বিজেপির আসন সংখ্যাটা পশ্চিমবাংলায় কমছে, ওনার যত বুদ্ধি বাড়বে তত বিজেপির আসন কমবে। সুতরাং একটা সময় উনি যে কথাগুলো বলতেন যে এই 2022-এর মনে আছে বলেছিলেন 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর আর 20শে ডিসেম্বর নাকি পশ্চিমবাংলা তোলপাড় হয়ে যাবে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার প্রায় চলে আসবে পশ্চিমবাংলায়। সুতরাং আস্তে আস্তে আমরা অনেকদিন ধরেই বলেছিলাম, এর আগে আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে ওনার অবিলম্বে মাথা চিকিৎসা দরকার। উনি যে কোনো কারণেই হোক না কেন, বেশি গরমে বা বেশি ঠান্ডায় ওনার মাথায় একটু গন্ডগোল দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে উনি সেই পরামর্শটা নিয়েছেন, উনি চিকিৎসা করাচ্ছেন, যে কারণে ওনার বাস্তব বুদ্ধি বাড়ছে এবং বাস্তবের আয়নায় উনি বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় বিজেপি কমছে। ওনারা তো অ্যাটলিস্ট সংখ্যা বলতে পারছেন, আপনারা তো শূন্য। আপনারা কি ভাবছেন? দেখুন, তা যদি আপনি বলেন তাহলে তো 34 বছর পশ্চিমবাংলায় আমরা সরকার চালিয়েছি, ওনারা তো 34 ঘন্টার জন্য এখনো গভর্নমেন্টে আসেননি। সুতরাং ওই প্রতিযোগিতায় গিয়ে লাভটা কি আছে বলুন? আমরা তো পশ্চিমবাংলাকে 2জন মুখ্যমন্ত্রী দিয়েছি, আর ওরা তো পশ্চিমবাংলাতে একটা পার্মানেন্ট কাউন্সিলর দিতে পারছে না, একটা এমএলএ দিতে পারছে না। আজকে যে ওদের এমএলএ, কালকে যে তৃণমূলের সম্পদ। সুতরাং ওই প্রতিযোগিতায় গিয়ে লাভটা কি আছে? এইটা ঘটনা। আমি দেখুন আপনাদেরকে একটা কথা বলি, অনেক তো হলো। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের নেতা সে নিজের দলকে জেতানোর চেষ্টা করবে, দুটো দাবি করবে ভোটের আগে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, এটা অন্যায় কিছু না। অতীতে আমরাও এমন দাবি করেছি যেটা কিনা হয়তো অনেক ক্ষেত্রে মিলেছে, অনেক ক্ষেত্রে পরবর্তীকালে মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সে 2001-এ বলেছিলেন নেবার না হলে নেবার, সেটা সত্যি হয়নি। 2019-এ বলেছিলেন 42-এ আসন পেয়ে উনি নাকি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী হবেন, হয়নি সত্যি। শুভেন্দু অধিকারীরাও গত লোকসভার আগে, বিধানসভার আগে যেগুলো বলেছিলেন সত্যি হয়নি। আমি সেটাকে
বলছি না যে উনি এমন কিছু করছেন যা কিনা অন্য দল করে না, কিন্তু আমি বাংলার মানুষের কাছে আমরা এইটা ভেবে দেখার জন্য অনুরোধ করব, 2014 সাল থেকে আমাদের রাজ্যের প্রধান বিরোধী শক্তি সেই অর্থে দেখতে গেলে বিজেপি। তারা কেন্দ্রে ক্ষমতায় এসেছে, পশ্চিমবাংলায় তাদের ক্রমশ গ্রোথ হয়েছে। এই যে 10-11 বছর পশ্চিমবাংলায় বিরোধী শক্তি হিসেবে থেকে, প্রধান বিরোধী শক্তি হিসেবে থেকে, কেন্দ্রে সরকার আমার, হোম মিনিস্ট্রি আমার, ইডি সিবিআই সব আমার, আজকে 11 বছর এই পরিসরে থেকে পশ্চিমবাংলার সরকারকে, তৃণমূল সরকারকে বিজেপি কতটা অসুবিধায় ফেলতে পারলো? বিজেপির জন্য পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সরকার চালাতে সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? রাজনৈতিকভাবে তৃণমূল লাভবান হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? শুভেন্দু অধিকারী যখন বলেন যে মুসলিম বিধায়কদেরকে আমরা কাঁধে তুলে বিধানসভার বাইরে বার করে দেবো, ঘাট ধাক্কা দিয়ে বিধানসভার বাইরে বার করে দেবো, এতে বাংলার যে সংখ্যালঘু মানুষ, বাংলার যে অসংখ্য ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষ, তাদের একটা অংশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পেতে সুবিধা হয় নাকি অসুবিধা হয়? উনি কি দায়িত্ব নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাড়িয়ে দেওয়ার? ওদের হাতে ইডি সিবিআই সব কিছু থাকার পরেও, এত অপরাধের এত প্রমাণ থাকার পরেও একটা মামলাতেও যে একটা লোকের শাস্তি হলো না, এতে তৃণমূলের ভালো হলো না খারাপ হলো? আজকে কদিন আগে এরা লাফাচ্ছিল, শুভেন্দু অধিকারীরা লাফাচ্ছিল যে অভিষেক জেলে ঢুকবে, আর এখন শেখ শাহজাহানের মতো একটা ছিচকে গুন্ডা জেল থেকে লোককে ফোন করে হুমকি দিচ্ছে যে আমি 2 দিন পরে জেল থেকে বেরোবো। শান্তনু জেল থেকে বেরিয়ে এসে, যে শান্তনুর গ্রেপ্তারির পরে এরা বলেছিল যে শান্তনু কুন্তল হয়ে গেছে, পরের ধাপটা এবার অভিষেক, অভিষেকের ডান হাত বাঁ হাত ধরা পড়ে গেছে, এবার অভিষেক ধরা পড়বে। শান্তনু কুন্তল জেল থেকে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে বলছে দলের সেবায় আমরা আবার নিযুক্ত হচ্ছি। সুতরাং বিজেপি এই বিরোধী পরিসরে থাকার ফলে তৃণমূলকে ঠিক কতটা অসুবিধায় ফেলতে পারলো মানুষ যেন বিচার করে।